সবাইকে নমস্কার। আজকে আবার আমরা ওই ধ্যান, জীবন, জাগরণ জীবনে ধ্যানের প্রয়োজনীয়তা বা ধ্যান শব্দ সম্বন্ধে শুনলে আমরা হয়তো অনেক কিছু ভাবি, ধ্যান জিনিসটা এরকম ওইরকম। ধ্যান জিনিসটা আর একটু গভীরে, সেই জায়গাটা আজকে দেখি কতটুকু যাওয়া যায়। জীবন বলতে আমরা কি বুঝি? জীবন বলতে আমরা বুঝি এই যে মনুষ্য জীবন, বিভিন্ন দিকগুলো জীবনের, অনেক কটা দিক আছে জীবনের, অনেক দিক আছে। শারীরিক দিক, মানসিক দিক, অর্থনৈতিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, শিক্ষার দিক থেকে শুরু করে যতগুলো দিক ভাবা যায়, এগুলো জীবনের বিভিন্ন সাইড, লাইফ। এই জীবনটা আমাদেরকে অতিবাহিত করতে হয়, মানুষকে জীবন অতিবাহিত করতে হয়। একটা সময় পর্যন্ত আমাদের অতিবাহিত করতে হয়, আপাতভাবে মনে হয়। তো জীবনের বিভিন্ন দিকগুলো কভার করতে হয়। আমরা সবাই পার করি, সবারই কিন্তু কতগুলো বিশেষ খোঁজ, সুন্দর স্বাস্থ্য, ভালো সম্পর্ক, সমৃদ্ধি, শান্তি, আনন্দ, এ কটাই কিন্তু আসলে খোঁজ আমরা করি এবং তার জন্য যথাসম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টাও করি। কিন্তু সবাই কি এই খোঁজ পাই? এটা কি সত্যিই পাওয়া সম্ভব? মানুষ কি একটা অসাধারণ জীবন যাপন করতে পারে? এক কথায় উত্তর হলো হ্যাঁ, সম্ভব। প্রত্যেকটা মানুষ একটা অসাধারণ জীবন যাপন করতে পারে। করতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো জানতে হয়। নিয়মের বাইরে তো কিছুই না, সেই নিয়মগুলো জানতে হয়। জীবনের কি নিয়ম আছে? বিজ্ঞানসম্মতভাবে ভাবলে আমরা দেখি যে এই যে সৃষ্টি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে আছে অনন্তকাল থেকে, অনন্ত মহাশূন্যে, ইনফাইনাইট সবকিছু, সবকিছু সৃষ্টি হয়ে আছে তার একটা, অন্তত আমাদেরই এই ইউনিভার্সের নিয়ম হলো সবকিছু শক্তি, সবকিছু ভাইব্রেটিং, কম্পমান, সবকিছু সবার শেষে অ্যাটম, পরমাণু, তার ভেতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন, তার ভেতরে কোয়ার্ক, তার ভেতরে পিওর কসমিক এনার্জি। এভরিথিং ইজ এনার্জি ইন দ্য ইউনিভার্স। সৃষ্টির সব কিছু এনার্জি, আর এনার্জি ভাইব্রেট করছে। ভাইব্রেশনাল ওয়ার্ল্ড, যেরকম ভাইব্রেশন আমি দিচ্ছি সেরকমটা আমার জীবনে আসছে, সবার ক্ষেত্রে তাই। যেটা দিচ্ছি সেটাই আসছে। তো আমাদের জীবনে যদি কোনো অপছন্দের জিনিস আসে, কষ্টের জিনিস আসে, যন্ত্রণার জিনিস আসে, তার মানে এগুলোর মধ্যে দিয়ে যে ভাইব্রেশনগুলো আমরা দিচ্ছি সারাক্ষণ, সেটাই সৃষ্টিতে ছড়িয়ে পড়ছে, আবার সেটাই ফেরত আসছে।
এইভাবেই জগৎ চলে। একদম জগৎ চলার বেসিক নিয়ম এটা, যেটা দেবো সেটাই ফেরত আসবে। সৃষ্টির নিয়মে সব চলে, আর সৃষ্টির নিয়মই হলো এটা। এবার আমরা বিভিন্ন রকম প্রার্থনা করি, চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা বিভিন্ন রকম করি। সৃষ্টির নিয়মে আরেকটা বড় জিনিস হলো, সৃষ্টিতে বর্তমান শক্তিমান, প্রেজেন্ট ইজ ভেরি পাওয়ারফুল, পাস্ট ডিপ্রেসিভ, এনার্জি নষ্ট করে, ফিউচার অ্যাংসাস মানে অ্যাংজাইটি তৈরি করে। ইউনিভার্সে ভবিষ্যৎ বলে কিছু হয় না, এভরিথিং ইজ বিইং জাস্ট নাও, বর্তমানে আছে, ভবিষ্যৎ বলে কিছু নেই, দের ইজ নো ফিউচার। আমরা যে চাওয়া পাওয়া প্রার্থনা আকাঙ্ক্ষা যাই করি সেগুলোর একটাও কিন্তু বর্তমানে হয় না, জাস্ট এর পরে ভবিষ্যতে, এটা চাই, এটা হোক, এটা দাও, সব জাস্ট পরে ভবিষ্যতে। আর ভবিষ্যৎ তো হয় না, বর্তমান একদম এই মুহূর্তে নাও, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো যন্ত্রণা নেই, দ্য ভেরি নাও, বর্তমানে কোনো চাওয়া পাওয়া নেই। তার মানে যখন আমরা কোনো চাই, যা কিছু ভিজুয়ালাইজ করি, প্রার্থনা করি, সব ভবিষ্যৎ এই ভেবে, বর্তমানে নয়। আর বর্তমান জাস্ট এই মুহূর্তে, এতে কোনো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই। এই মুহূর্তটাই হলো সেই শক্তিমান। এই বর্তমানে থাকলে আমরা ধ্যানে থাকি, ভবিষ্যতে চলে গেলে আমরা প্রার্থনা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এগুলোতে চলে যাই, ধ্যানে না। ধ্যান নিয়ে গতদিন বলেছিলাম 4টে স্টেট অফ মাইন্ড, আরেকবার একটু রিপিট করে দিতে বুঝতে সুবিধা হবে। একটা হলো সাধারণ মন, এই এখন এটা ভাববে, তারপরে এটা ভাববে, একটা কিছু দেখলেই, কুকুর দেখলেই কুকুরের ভাবনা চলে এলো, রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে দেখে কুকুরের ভাবনা এলো, কুকুরের ভাবনা এলেই মনে হলো আরে ছোটো বয়সে তো কুকুর ওকে তাড়া করেছিল, এই কুকুরটা এই জায়গায় ছিল, ওই জায়গা থেকে সে দৌড়ে বাড়িতে এসেছিল, বাড়িতে এই লোক আছে, তখন ভয়ে মায়ের কাছে চলে এসেছিলো, মায়ের কথা মনে পড়লো, এবার মা অমুক জায়গায় আছে, অমুক তমুক, একের পর এক মাইন্ড অ্যাসোসিয়েশন নিয়মে কাজ করে। এটা একদম অতি সাধারণ মন, অনেক সময় বলে যে নিকৃষ্ট মন, অ্যাসোসিয়েশনে সারাক্ষণ ডুবে থাকে, অতি সাধারণ মন। এরপরে যদি আমরা আরেকটু গভীরে যাই তাহলে সেটা হয় কন্টেম্পলেটিভ মাইন্ড, মানে একটা জিনিসে ডুবে যায়। সে যে কোনো কাজ হোক, সে যে কোনো গবেষণা হোক, সে যে কোনো বিষয় হোক, একটা বিষয়ে সে গভীরে ডুবে যায়, ওটাতে কিছু না কিছু করে। এটা হলো কন্টেম্পলেটিভ মাইন্ড। তারপরে প্রথমবার যখন সাধারণ মন 60-70 হাজার চিন্তা করে, বিক্ষিপ্ত চিন্তা, এই ভাইব্রেশনগুলো যাচ্ছে, কোনো স্থিরতা নেই, তাই যা খুশি তা মানে ভেবে যাচ্ছে, যে ভাবনাটার এনার্জি যাচ্ছে সেটা অত পাওয়ারফুল এনার্জি না, যখন আমরা একটাতে চলে এসেছি কন্টেম্পলেটিভ মাইন্ড, এতগুলো চিন্তার জায়গায় একটা চিন্তা করছে, এটা অনেক গভীর হচ্ছে, ওটাতে আমরা যাচ্ছি, ওটাতে আমরা প্রবেশ করছি ওই জগতে। এই জন্য যারা একটা বিষয়ে ডুবে যায়, সে বিজ্ঞানী হোক, সে সিইও হোক, সে গৃহকর্ত্রী হোক, সে যে কোনো কর্মকর্তা হোক, যেটাতেই হোক, যদি ওটাতে ডুবে যায় তাহলে তার গভীরে প্রবেশ করে কন্টেম্পলেটিভ মাইন্ড। ওইখানে চিন্তা মূলত একটা, তার সাথে ওটারই 1000-2000 চিন্তা তার হয় না, কন্টেম্পলেটিভ মাইন্ড একটা এবং তার কয়েকটা অংশ। থার্ড হয়ে গেল কনসেন্ট্রেটিভ মাইন্ড, মানে একটা কিছুতে মনোসংযোগ করে, তার গভীরে ঢুকবে না, কন্টেম্পলেশন না, মনোসংযোগের জন্য শুধু একটা, মনটাকে 60,000 থেকে 1000-2000, 1000-2000 থেকে একটায়, সেটা একটা বস্তু হতে পারে, একটা ছবি হতে পারে, একটা ভাবনা হতে পারে, একটাতে
ভাবনায় ঢুকে গেল, ওটার গভীরা কিছু করবো না, ওটাতেই শ্বাসে মন হলে শ্বাসে মন হয়ে গেল, অনলি ওয়ান। এটাকে বলে কনসেন্ট্রেটিভ মাইন্ড, মনোসংযোগ করছে। তারপর একটা হলো নো মাইন্ড। 60-70 হাজার থেকে 1-2 হাজার থেকে 1 থেকে 0, শূন্য যখন শূন্য হয়ে যায় তখন ধ্যান, মানে ওটাতে ডুবে গেলাম। তো একটু আগে বলছিলাম চাওয়া পাওয়া, এক্সপেকটেশন, প্রেয়ার, বিভিন্ন ভিজুয়ালাইজেশন, অনেক কিছু গল্প বিভিন্ন সময় বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, বিভিন্ন জনকে বিভিন্নভাবে মোটিভেট করার জন্য হয়তো। এগুলো সব ফিউচারকে সেন্টার করে, চাওয়া পাওয়া প্রার্থনা। একদম বর্তমানে কোনো চাওয়া পাওয়া প্রার্থনা নেই। তো শুধু যদি বর্তমানে থাকতে পারি তাহলে অলওয়েজ মেডিটেটিভ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানবেরা যারা কর্মবিদ তারা হয়তো কোনোদিন ধ্যান শব্দটা ইউজও করেননি, কিন্তু সারাক্ষণ ধ্যানে ছিলেন, কর্মে ডুবেছিলেন। তো বিজ্ঞানটা বুঝলাম, জীবনের বিভিন্ন আঙ্গিক আছে, সেখানে যেই ভাইব্রেশনটা দেবো সেটাই ফেরত আসবে। আর যখন আমি কিছু প্রেয়ার করছি, চাইছি, অমুক করছি, তখন ভবিষ্যতে চলে যাচ্ছি, শক্তিটা আমরা ঠিকঠাক দিচ্ছি না, এনার্জি অনেক ওয়েস্ট হচ্ছে, তখন শূন্য হয়ে যেতে পারি। তখন নো মাইন্ড, তখন হঠাৎ করে মানে জিরো যখন আমি হয়ে যাব, আমার ভেতরে অফুরন্ত কসমিক এনার্জি আমার ভেতরে প্রবেশ করবে, আমি শূন্য। যদি ভেতরে কিছু থাকে, থট, ফিলিং, ওয়ার্ড, অ্যাকশন, তাহলে শূন্যতা আসবে না। শূন্যতা না এলে অফুরন্ত এনার্জি, কসমিক এনার্জি, যে এনার্জি দিয়ে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি, সেটা আমাদের ভেতরে প্রবেশ করবে না। তাহলে শূন্যতাই ধ্যান। আর এর জন্য না কিছু করার দরকার নেই, জাস্ট বিইং, নট ডুইং। কিছু করার দরকার নেই, জাস্ট বিইং। ধীরে ধীরে অভ্যেস লাগে। 60-70 হাজার মানে প্রতি সেকেন্ডে একটা চিন্তার কাছাকাছি চিন্তা হচ্ছে, বা তার অনেকে তার থেকে বেশি। এর থেকে আস্তে 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 1000-2000 চিন্তায়, তারপরে একটা চিন্তায়, তারপরে নো থট, কোনো চিন্তা না। এটার জন্য বসতে শুরু করতে হয়, পুরো প্রশান্তভাবে বসে শ্বাসে মন দিতে হয়। শ্বাস ঢুকছে আর বেরোচ্ছে, শ্বাস নেওয়ারও চেষ্টা করার দরকার নেই, ছাড়ারও চেষ্টা করার দরকার নেই, শুধু শ্বাস ঢুকছে আর বেরোচ্ছে, ওটাতে মন দেবো। প্রচুর চিন্তা আসবে, কারণ মাইন্ডের তো কাজেই চিন্তা করা। সেই চিন্তাগুলো বুঝতে পারবো, আরে এত চিন্তা, তার মানে আমার মন চলে গেছে শ্বাস থেকে, আবার শ্বাসে মন নিয়ে চলে আসে। মেরুদণ্ড সোজা করে চুপচাপ বসে যায়, শ্বাসে মন দিয়ে বসে গেলে একটা চিন্তা আমি নিয়ে চলে এলাম। তারপরে কোন সময় হঠাৎ করে শ্বাস নেওয়ারও চেষ্টা নয়, ছাড়ারও চেষ্টা নয়, শুধু শ্বাসে মন, শ্বাস ঢুকছে বেরোচ্ছে, সেটা আমি উইটনেস করছি, সাক্ষীর মতো দেখছি, উপলব্ধি করছি, শুধু ঢুকছে বেরোচ্ছে শ্বাস, আর কিচ্ছু না। যারা এটা বুঝতে অসুবিধা হয়, নাকের ডগায় হালকা শ্বাস ঢোকার সময় হালকা ঠান্ডা অনুভব, শ্বাস বেরোনোর সময় হালকা গরম অনুভব, এটাতে শুধু ডুবে যাবো, আর কিচ্ছু না। বিশেষ কিছু করার দরকার নেই, জাস্ট ডুইং নাথিং, জাস্ট শ্বাসে মন দেয়। একটাই কাজ, শ্বাসে মন দিতে দিতে 1 থেকে কখন শূন্য হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না। শূন্য হয়ে গেলে সেই পরম বিপ্লব ঘটে যাবে, যে বিপ্লবটাকে বলা হয় অ্যাওয়েকেনিং, জাগরণ, জেগে যাওয়া। তার জন্য সম্পূর্ণ খালি হতে হয়, সম্পূর্ণ খালি হতে হয়। ভেতরে একটু কিছু থাকলেও সেই জাগরণ ঘটে না, একটু একটু পার্শিয়াল ছোঁয়া পাওয়া যায়, কসমিক এনার্জি ছোঁয়া আসে, কিন্তু পূর্ণ জাগরণ চাই, চেতনার জাগরণ। তখন না মানুষটি বদলে যায়, আর আগের মানুষ থাকে না, থাকেই না। তার জন্য না সম্পূর্ণ শূন্য হতে হবে। একটা বীজ সম্পূর্ণরূপে নিঃশেষিত না হলে
গাছ হতেই পারে না ওটার থেকে। বীজ যদি ভয় পায় আমি নিঃশেষিত হয়ে যাব, তাহলে তো গাছটা হবেই না। বীজ যদি নিজেকে একটু বাঁচিয়ে রাখে, না আমি ধ্বংস হব না, তাহলে গাছ হবেই না। তখন সেই বীজটা কি উপকার করবে? হয়তো একটু একটু পুষ্টি দিল অথবা কিছু একটা করলো। যখন বীজ নিজেকে সম্পূর্ণ নিঃশেষিত করে ফেলে, মাটির মধ্যে বিগলিত হয়ে একদম মিশে যায়, বীজটা ধ্বংস হলো, গাছটা তৈরি হলো। একটা ধ্বংস না হলে আরেকটা সৃষ্টি হয় না, এভাবেই চলে। অ্যাকচুয়ালি এগুলো তো আমাদের ফিজিক্যালি আমরা বলছি, ইউনিভার্সে তো সৃষ্টি ধর্ম ধ্বংস কিছুই নেই। ট্রান্সফরমেশন হচ্ছে শক্তির রূপান্তর মাত্র। এভরিথিং ইজ এনার্জি। এনার্জি শুধু ট্রান্সফর্ম হচ্ছে, আর কিছুই না। তো এই ট্রান্সফরমেশনে যদি আমরা ভয় পাই, তাহলে আমাদের পরবর্তী ধাপে আমরা কি করে পৌঁছবো? বীজেই থেকে যাব। বীজ তো একটু কাজে লাগবে। যখন আমি বীজ থেকে নিজেকে উত্তরণ করব, বীজটাকে ধ্বংস করব নিজে, তখন তো গাছ হবো। তখন প্রচুর হাজার হাজার কোটি কোটি বীজের জন্ম দিতে পারবো। একটা যেরকম ওই সাঁতার কাটার মতো, সাঁতার জানি না, জলে নামবো কি করে? আর যে সাঁতার শেখাচ্ছে সে বলছে জলে না নামলে তুই সাঁতার শিখবে কি করে? ভয় করছে। আমি কমফোর্ট জোনে আছি, জলে না নামলে আরে ভয় পাচ্ছি। তারপরে নামলাম জোর করে, যেভাবেই হোক। নামার পরে বসে দেখলাম, আরে সাঁতার তো আমি জানতাম, কিছু অবস্ট্রাকশন ছিল। প্রথমে একটা মনে ভয় ছিল, তারপরে হাত পাগুলো সেরকম সচল অ্যাক্টিভ ছন্দে, হাত পা শরীর মন সবকটাকে একটা ছন্দে আন্দোলিত করতে পারাটাই সাঁতার। সাঁতার আমরা কেটেছি আগে, মায়ের পেটের মধ্যে আমরা থেকেছি প্রায় 9 মাস, ওখানে সাঁতারই কাটা নিয়ম, আর কিচ্ছু না। হাতে পায়ে সেই সাঁতারের ছন্দ আছে, ভেতরে আছে। যেটা ভেতরে নেই সেটা বাইরে কোনোদিন আসবেই না। সত্যিকারের শিক্ষা বলছে একটা শিশুর মধ্যে সেই শিক্ষাটা আছে। আমাদের দায়িত্ব হলো তার অবস্ট্রাকশনগুলো সরিয়ে দেওয়া, যেটা তাকে বাধা দিচ্ছে। যেরকম এই সাঁতারে বাধা দিচ্ছিল ভয়, হাত পা শরীর শ্বাস মুখ এগুলোর ছন্দটা ভুলে গেছি, আবার রিগেইন করা, সেই ছন্দটাকে রিগেইন করা। সাঁতার তো জানতাম না। তো সাঁতারটা যখন আমি করতে পারছি, তখন আমি বুঝতে পারলাম আর এটা তো আমার আগের থেকেই ছিল, তবে না আমার ভেতরে সব আছে। মেডিটেশনও আমাদের ভেতরে আছে। বাইরের অনেক কিছু অবস্ট্রাকশনের ভয়ে, চিন্তায়, উমুকে তমুকে সেটা আটকে রয়েছে। ওই ভয়টা দূর করে বসে যেতে হবে। বসে গেলে সেটা বেরিয়ে আসবে, শান্ত করে ফেলতে হবে। আর তখন মহাবিপ্লব ঘটে যাবে জীবনে। চেতনা জাগরণ বলে, জেগে যাওয়া বলে, অ্যাওয়েকেনিং দ্য কনসাসনেস অফ দ্য হিউম্যানিটি, মানবতার চেতনা জাগরণ। প্রত্যেকটা মানুষকে বিজ্ঞানীর ভাবনা চিন্তায় জীবনটাকে অতিবাহিত করা উচিত। আমরা সবাই নিজেদের জীবনের বিজ্ঞানী। জীবনে যা কিছু ঘটছে প্রত্যেকটা ক্ষণ থেকে শুরু করে আগের যেগুলো ঘটেছে সেগুলো সহ সব যদি ঠান্ডা মাথায় ভাবি, আমরা দেখতে পাবো যে কার্যকারণ ছাড়া কিছুই ঘটছে না। দ্যার ইজ এ রিজন বিহাইন্ড এভরি হ্যাপেনিং। সব কিছুর পেছনে কারণ আছে, কারণ ছাড়া কিছু ঘটে না, কারণ ছাড়া কিছু ঘটতে পারে না। আমরা শুধু নিজেদের আটকে রাখি, আর কিছু না। আরেকটু যাওয়ার দরকার। এই জায়গাতে টিচার
গাইড, বাইরে গাইড পাওয়া খুব কঠিন, নিজেকেই নিজের গাইড হতে হয়। জাগ্রত চেতনাটা সবসময় বলছে, আপনারে দীপ করি জালো, আপনার যাত্রাপথে আপনিই দিতে হবে আলো। নিজেকে প্রজ্বলিত করে ফেলতে হবে, সব স্পষ্ট দেখা যাবে যখন আমি নো মাইন্ড জিরো। এত সোজা জিনিস, মাইন্ডকে একদম গার্বেজে ভরে ফেলেছি। শূন্য করে দিতে পারলে পদ্ধতি তো একটাই, যা শ্বাসে মন দিয়ে বসে যাও, হাজার চিন্তা আসবে সব ভুলে যাও, শুধু শ্বাসে মনে নিয়ে চলে আসো। একবার হঠাৎ করে সেই শূন্যতা চলে আসবে, অনেক কিছু ঘটে যাবে। কিন্তু আমরা ভয় পাই, বিভিন্ন ক্যালকুলেশন করি, বুঝতে পারি না, তারপরে মিস করে ফেলি, বাইরে দোষারোপ দিই। তারপরে যারা কিছু ভালো করছে তাদেরকে বলি ওরা খুব লাকি। এরকম কিছু না। একটা ছোট্ট গল্প বললে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। এক সময় আমেরিকায় গোল্ড রাশ বলে একটা সময় চলছিল। কলোরাডো প্রভিন্স এর আশেপাশে ওই সব জায়গাতে মাটি খুললে নিচে সোনা পাওয়া যাচ্ছিল। গোল্ড রাশ ওই সময়টাকে বলে। আর লোকজন কলোরাডো প্রভিন্সের যে জায়গাটায় সোনার এরকম, সেখানে যেখানে পাচ্ছে, যেখানে পাচ্ছে জমি কিনে নিচ্ছে, ছোট ছোট জমি কিনে সেখানে ডিগিং করছে, মাইনিং করছে, খুদে খনি মানে যারা ভালো করে করছে তারা সোনা পাচ্ছে। লোড সোনার যে আকরটা হয়, কয়লা যেরকম একদম সিমের আকারে থাকে, একদম 2 ফুট 4 ফুট 10 ফুট 50 ফুট অনেক বড় বড় ঠাসা এরকম সোনা থাকে পাথরের মধ্যে। কিছু কিছু সোনার লোড থাকে এরকম, ওটাকে লোড বলে মেটালার্জিক্যাল ভাষায়। পাথরের মধ্যে সোনা পাওয়া যাচ্ছে খুললে। তো লোকজন একদম যারা ফরচুন চাইছে, ভাগ্য বদলাতে চাইছে, তারা সবাই গিয়ে জমি কিনে তারপরে খোদাই করা শুরু করেছে। একদম ইন্ডিভিজুয়ালি প্রচুর করছে। একজন মাল্টিমিলিনিয়ার, সে ভাবলো আমি বেশি করে কিনে বড় করে ব্যবসা করি। সে কি করলো, একটা পাহাড় কিনে ফেললো। তার সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যবসায়ীগুলো গুটিয়ে সে একটা পাহাড় কিনে ফেললো। কিনে ফেলে মোস্ট মডার্ন মাইনিং টেকনোলজি ইউজ করে, হাই টেকনোলজি মেশিনস ইউজ করে, ইঞ্জিনিয়ারদের অ্যাপয়েন্ট করে, অন্যান্য লোকেদের অ্যাপয়েন্ট করে বিশাল একটা ইন্ডাস্ট্রির মতো করে মাইনিং ইন্ডাস্ট্রি শুরু করে দিল ওখানে। ঘুরেই যাচ্ছে পুরো কলোরাডো জুড়ে। এটা একটা নিউজ, একজন এইরকম মাল্টি মিলিয়নিয়ার সব কিছু বিক্রি করে এই পাহাড় কিনে সেইখানে খোদাই শুরু করেছে। খবর এরকম ছড়িয়ে পড়ে, খোদাই চলছে, সোনা আর পাচ্ছে না, খোদাই চলছে, সোনা পাচ্ছে না। এত টাকা ইনভেস্ট করেছে, এত হাই প্রোফাইল একটা ঘটনা ঘটে গেছে। তারপরে রিপোর্টাররাও চলে এসছে, পাচ্ছে না, ফ্রাস্ট্রেশন। লাস্ট ওই ব্যক্তিটি দেখলো তার সব শেষ হয়ে গেছে। তখন সে ডিসিশন নিল আমি সব বিক্রি করে দেব। তখন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করেছে যে টোটাল সম্পত্তি, টোটাল মাইনিং ইন্ডাস্ট্রি যেটুকু আছে সেটাও বিক্রি করে দিতে চায়। বাড়ির লোক বলছে কে নেবে? হ্যাঁ, সবাই তো জেনে গেছে যে তুমি এখানে সোনা খুঁজে পাওনি, পেপারে হাইলি পাবলিসাইজড হয়েছে, কে নেবে তোমার জায়গা? এইসব আলোচনা করে মানে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মনে হয়েছে, বাড়িতে বলছে হবে হয়তো কেউ আমারই মতো, আরেকজন কেউ পাগল যদি কেনে। ঠিক ওই দিন কন্ট্যাক্ট করেছে আরেকজন মাল্টিমিলিয়নিয়ার। সে কন্ট্যাক্ট করেছে যে আমি এটা কিনতে চাই, আচ্ছা বিজনেস প্রপোজিশন, আমি এটা কিনতে চাই।
যে বিক্রি করবে তার মনে হয়েছিল যে এও মনে হয় আমার মতোই পাগল। ও ভাবছিল ওয়ার্নিং দেবে, বলছিল যে দেখো আমি তো খুঁজে পাইনি, তুমি এত বড় রিস্ক নিচ্ছ। আমার মন বলছে তাই আমি কিনছি, আর কিছু না। আমার মনে হলো আজকে তোমার এই পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেখে মনে হলো না, এটা আমি ট্রাই করতে পারি, তো তাই ট্রাই করছি, আর কিছুই না। তো কি করেছে, এটা বিক্রি করে দিয়েছে। আর ওই লোকটি এসে টোটাল সিস্টেম, মাইনিং মেশিনারি যা যা ছিল টোটাল সিস্টেমটাকে কিনে নিয়েছে। সমস্ত যারা ওখানে চাকরি করছিল তারা সবাই বহাল তবিয়াতে আছে। ব্যাস, কাজ শুরু হয়ে গেছে। এ যেখানে শেষ করেছিল আগের জন, সেখান থেকে শুরু করেছে। ইন্টারেস্টিংলি 1 ফুট আরো ঘোরার পরেই সোনার সন্ধান পাওয়া গেছে। আর ওটা হাইলি পাবলিসাইজড হয়ে গেছে খবরে। মাত্র 1 ফুট যাওয়ার পরে সে সোনা পেয়ে গেছে, দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তখন আগের জনের খুব আফসোস হয়েছে এবং সে এসে কনগ্রেস জানাচ্ছে, কনগ্রেচুলেশনস, ইউ আর লাকি। তখন পরের ব্যক্তিটা বলল, লাকি না, তুমি হোল হার্টেডলি করনি। এটা হোল হার্টেডলি করলে তো তুমি ছাড়তেই পারতে না। তুমি আউটকামের দিকে নজর দিয়েছিলে বেশি। আমার কি, তুমি কি দিতে পারো সেটার দিকে তুমি নজর দাও। আর আমি তো নিয়েছি এই ভেবে যে আমি তার শেষ দেখব। শেষ কি, শেষ বলে কিছু নেই, আমি চালিয়ে যাব। আমার মন বলছিল লাখ বলে কিছু নেই, কাজ করে যেতে হবে। আমরা অনেক অলৌকিকতার এক্সপেকটেশন করি। একটা প্রশ্ন এরকম দেখছি যে আমরা কি, যদি অ্যাওয়েকেন হয়ে যাই, আমরা কি অলৌকিক শক্তি পেতে পারি? মিরাকল কি ঘটে? এবার মিরাকল ঘটার ব্যাখ্যা তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন। কারো কাছে আমরা যে বেঁচে আছি এটা একটা বিশাল বড় মিরাকল, সবকিছু ঘটছে তার মাঝখানে আমরা আছি, এটা বিশাল বড় মিরাকল। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই একটা মিরাকল। এবার অ্যাওয়েকেনিং হয়ে গেলে বলে, মানে জাগ্রত চেতনা হয়ে গেলে সব ধরতে পারা যায়। তখন আর কিছু মিরাকল মনে হয় না, সব মনে হয় একদম এক্সিস্টিং। তার কারণ ধরতে পারা যায়। না জাগলে কোনো জিনিসকে মনে হয় মিরাকল। কেউ কিছু একটা অসাধারণ কিছু করে ফেললো মনে হয় মিরাকল। মিরাকল বলে কিছু নেই, যদি আমি বিজ্ঞানের ভাষায় বলি। বিজ্ঞানের ভাষাতেও একই কথা, সবই যেন মিরাকল। এই যে বেঁচে আছি, যে কথা বলছি, এই যে ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে দিয়ে, এত কিছুর মধ্যে দিয়ে সবার কাছে শব্দগুলো যাচ্ছে, ছবিটাও যাচ্ছে, এটা তো আজকে থেকে কিছু বছর আগে লোকের কাছে মনে হতো মিরাকল। জেগে গেলে সব বোঝা যায়, স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। নাহলে না, অস্পষ্ট থাকে, অস্পষ্ট থাকে। যেরকম একটা বড় পুকুরে, ঝিল, বিল, এতে যদি তরঙ্গ থাকে তাহলে তাতে চাঁদকে দেখা যায় না,
এই যে চাওয়া পাওয়া বলছিলাম, আকাঙ্ক্ষা, ওটা যেখানে শেষ, সেই জায়গাটা হলো মেডিটেশন। ওটা থাকলে মেডিটেশন নেই। ওই পুকুরে তরঙ্গ, মানে ওই আশা আকাঙ্ক্ষা, ভাবনা চিন্তা, বিভিন্ন রকম, এক কথায় বললে ফোর্স অফ ফিয়ারের কিছু জিনিস, আশা আকাঙ্ক্ষা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ধরনের জিনিস, এগুলো হলো ওই সমুদ্র না পুকুরে বা ঝিলের তরঙ্গ স্বরূপ। তরঙ্গ যতক্ষণ আছে, যে চাঁদ আছে, তার প্রতিফলন দেখতেই পাবো না। ভেতরে যে আকর আছে, রত্ন আছে, সেটা বুঝতেই পারবো না। যখন তরঙ্গগুলো শান্ত হবে, তখন ভেতরে যে আকর আছে, রত্ন আছে, সেটা বুঝতে পারবো। চাঁদের রিফ্লেকশনটা স্পষ্ট ধরতে পারবো। তো শান্ত হয়ে যেতে হবে। শান্ত হয়ে গেলে সব ধরতে পারবো, সব বোঝা যাবে। হিউম্যান লাইফ, এটাই তো একটা মিরাকেল, আশ্চর্য, কল্পনাতীত। এই করোনা চলছে, কিভাবে পৃথিবীর চেতনাকে বদলে দিয়েছে একটা ভাইরাস। মানুষ অন্তর্মুখী হচ্ছে, গভীরতা অনুভব করার চেষ্টা করছে। আর যত অন্তর্মুখী হবে, তত বেশি শক্তি পাবে। কারণ সবকিছু ভেতরে, বাইরে সবটা ভেতরের প্রতিফলন মাত্র। অ্যাজ উইদিন সো উইদাউট, এগুলো একদম চিরন্তন শাশ্বত চেতনার বাণী। যুগ যুগ ধরে যারা চেতনার সাম্রাজ্যে প্রবেশ করেছেন, তারা এই জিনিসগুলো বারবার বারবার মানুষকে বলার চেষ্টা করেছেন। গো ডিপ উইদিন, গো ডিপ উইদিন। বাইরে কিছুই নেই। এই যে বীজটা, যেটা মহিরুহ হতে পারে, বীজ আর একটা বড় গাছ পাশাপাশি, একই বীজ, তার গাছ। এই বীজটা না, গাছটাকে দেখে ভাবতেও পারবে না যে আমি এই বীজ থেকে গাছে পৌঁছতে পারবো, ভাবতেই পারবে না। একজন দক্ষ সাঁতারু আর একজন নভিস, জাস্ট এখনো সেখানে পারে দাঁড়িয়ে আছে, ভয় পায়, সে ভাবতেই পারবে না সে সেই জায়গায় পৌঁছতে পারে। আমরা তখন কি করি? এই সমস্ত দর্শন, ধর্ম কি করেছে? ওয়ার্শিপিং শুরু করে দিয়েছে। বীজ গাছকে পুজো করতে শুরু করে দিয়েছে। সাধারণ ব্যক্তি অসাধারণ ব্যক্তিকে পুজো করতে শুরু করে দিয়েছে। সেই জায়গায় পৌঁছানোর কোনো চেষ্টা নেই, পুজো করতে শুরু করে দিয়েছে। পুজো করলে হবে? ওয়ার্শিপিং শুরু করে দিয়েছে। বিভিন্ন ধর্ম, বিভিন্ন দর্শন, ওয়ার্শিপিং ওই মহান ব্যক্তি যে কখনো জেগে গেছে, চেতনা জাগ্রত হয়ে গেছে, তাকে অলৌকিক মনে হচ্ছে, তাকে প্রার্থনা করে তাকে পুজো করতে শুরু করে দিয়েছে। তাকে পুজো করলে তার কাছে কোনোদিন যাওয়া যাবে না। বীজ গাছকে পুজো করলে কোনোদিন বীজ বৃক্ষে পরিণত হবে না। বীজকে কি করতে হবে? ওই মেটামরফোসিসের মধ্যে দিয়ে যেতে হবে। মাটিতে নিজেকে দাবাতে হবে, জল এগুলোর মধ্যে, মানে নিজেকে নিঃশেষিত করে দিতে হবে, জাগাতে হবে নিজেকে। জাগালেই বৃক্ষ হবে। ওই সাঁতারে ভয় কাটিয়ে জলে নামতে হবে, তারপরে প্র্যাকটিস শুরু করতে হবে, বৃক্ষ হবে। এই সাঁতার শিখবে, যেরকম নদী বলা হয়েছিল। নদী সমুদ্রের কাছে এসে সমুদ্রকে থেকে ভয় পেয়ে যাচ্ছে। সমুদ্রে চলে যাব, শেষ হয়ে যাব, নিঃশ্বাসিত, ভয় পেয়ে যাচ্ছে। তার নিজের ইতিহাস, আরে আমি একদম পাহাড় থেকে, টপ থেকে, কোন জায়গা থেকে এসে বিভিন্ন প্রথম পাহাড় কত কেটেছি, তারপরে গ্রাম গঞ্জ, শহর, ফরেস্ট, কত মাঠ, কত কিছু পেরিয়ে আমি আজকে সমুদ্রের কাছে এসে আমার কত বড় ইতিহাস,
2000 কিলোমিটার লম্বা, তার চতুর্দিকে কত ইতিহাস, কত অভিজ্ঞতা, সব পেরিয়ে আমি সমুদ্রের কাছে এসেছি। এবার সমুদ্রে ঢুকে গেলে শেষ হয়ে যাব, সেই ভয়, নিঃশেষিত হয়ে যাওয়ার ভয়। ওয়ার্শিপ করতে করে দিয়েছে নদী সমুদ্রের। ওয়ার্শিপ করলে কিছু নেই, কিন্তু পেছনের দিকে যাওয়ার তো কোনো উপায় নেই, সামনে যেতেই হবে। মাইন্ড আটকে দিচ্ছে, ভয়, মিশে যাব, শেষ হয়ে যাব, আমার সমাপ্তি হয়ে যাবে। কিন্তু পেছনে যাওয়ার উপায় নেই, সামনে যেতেই হবে। সমুদ্রের মধ্যে এক হয়ে গেল, গিয়ে সে দেখতে পেল ওই সমুদ্র হয়ে গেছে। সমুদ্র তার মধ্যে এসে মিশে গেছে। সে সমুদ্রে যায়নি, সমুদ্র তার মধ্যে এসে মিশে গেছে। সে সমুদ্রে গেলে তার তো একটা ছোট্ট অস্তিত্ব থাকতো। সমুদ্র যখন আমার মধ্যে এসে মিশে গেছে, আমার আর অস্তিত্ব রইল না, আমি পুরোটা সমুদ্র হয়ে গেলাম, জেগে গেলাম। এই জাগরণের কথা বলছি, বিশাল সমুদ্র হয়ে যাওয়া জাগরণ। তখন বিশাল আকার যখন ইউনিভার্সের সাথে একাত্ম বোধ হয়ে যাবে, তখন সবই তো অলৌকিক, মিরাকল মনে হবে। বেঁচে আছি, মিরাকল। একবেলা কোনো খাবার পাচ্ছি, মিরাকল। ওয়াও, সব কিছুই আশ্চর্য, আশ্চর্য ছাড়া আর কিছুই নেই যেন। তখন আসবে একের পর এক কৃতজ্ঞতা বোধ, ভেতর থেকে কৃতজ্ঞ সব কিছুর জন্যে, সব কিছুর জন্যে। বেঁচে আছি, খেতে পাচ্ছি, শ্বাস নিতে পাচ্ছি, ভেতরে একটা কৃতজ্ঞতা বোধ। আর যত কৃতজ্ঞতা বোধ আসবে, তত জীবন আরো সুন্দর হবে। তাহলে ধ্যান, জীবন, বিজ্ঞান, জাগরণ, জিনিসগুলো একটার সাথে একটা লিঙ্ক। গভীরে ঢোকা, জীবনের গভীরে ঢোকা, বিজ্ঞানের গভীরে ঢোকা, ধ্যানের গভীরে ঢোকা, চেতনার গভীরে ঢোকা, এগুলোই তো জাগরণ। সবার হাতে, সবার মুঠোয়, শুধু শান্ত হয়ে নিজেকে খালি করতে হবে, ব্যাকুল হয়ে যেতে হবে। মানে এটা টপমোস্ট প্রায়োরিটিতে চলে আসবে জীবনে। দেখি তো এত বলে, সত্যিকারের বিজ্ঞানের মতো একবার আবিষ্কার করে দেখি তো, এত বলে, এতবার বলছে, সত্যিকারের বিজ্ঞানীর মতো হয়ে দেখি তো। এত কিছু বলছে, এত কিছু জন বলছে, পৃথিবীর সমস্ত ট্র্যাডিশনে বিভিন্ন সময়ে সবাই একই কথা বলছে। নিশ্চয়ই কিছু আছে, একবার আমি নিজে বিজ্ঞানীর মতো হয়ে একবার দেখি তো। যা কিছু ঘটছে কারণ ছাড়া কিছুই ঘটে না। আমরা সারফেসে থেকে যাই, গভীরে প্রবেশই করি না। না জাগলে জীবনের গভীরতা বুঝতেই পারবো না, বোঝা যাবেই না। শুধু সারফেসে থেকে যাব, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, রোগ যন্ত্রণা, বেদনা, দুঃখ কষ্ট, এগুলোতে আটকে। অথচ আমাদের সবার হাতে সেই সুযোগ আছে। আমরা সবাই সেই গভীরে পৌঁছতে পারি। দেয়ার ইজ প্লেস অলওয়েজ অ্যাট দ্য টপ। সেই গভীরে সব খালি, আমরা সারফেসে আটকে থাকি। তাই বিভিন্ন যন্ত্রণা, জীবন যন্ত্রণা, এতে আটকে থাকি। আজকে
এই যতগুলো টপিক নিয়ে বলছি, জীবন, বিজ্ঞান, ধ্যান, জাগরণ, জীবনে যতগুলো দিক আছে, পার্সোনাল লাইফ, হেলথ, রিলেশন, হ্যাপিনেস, প্রসপারিটি, ইকোনমি, ফিনান্স, যেটাকে বলি, এডুকেশন, পলিটি, রিলিজিয়ান থেকে শুরু করে যত দিক আছে, সব কটা দিকের গভীরে কি করে পৌঁছানো যায়, চেতনার গভীরে কি করে পৌঁছানো যায়, সেই জাগরণের সুপ্ত বীজ যেখানে আছে সেখানে কি করে পৌঁছানো যায়, এই টোটাল জিনিসটাকে নিয়ে যে বইটার কথা আমি বলছিলাম, দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটি, আজকে প্রকাশ হওয়ার কথা ছিল। আমি খোঁজ নিয়েছি, প্রেসে রেডি হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যেই অ্যামাজনে অ্যাভেলেবেল হবে, এইটুকু আমাকে জানিয়েছে। অ্যামাজনে অ্যাভেলেবেল হয়ে গেলে মানে প্রিন্টিং প্রেসের মধ্যেই আছে, সেখান থেকে এবার আসবে, যে জায়গায় আসে, আসার পরে অ্যামাজনে দেয়া হবে। ওখানে লিঙ্ক আমরা গ্রুপে শেয়ার করে দেবো, যখনই আসবে, যে কোনো মুহূর্তে আসতে পারে, সব রেডি, আমাকে যেটুকু জানালো। করোনা পরিস্থিতিতে অনেকবারই আমরা চেষ্টা করেছি, ডেটটা করা হয়নি, মানে 15ই জুলাই আমি জিনিসগুলো দিয়েছি টোটাল ওয়ার্ড ফাইল করে, তারপরে যা প্রসেস করতে হয়, অনেক প্রায় 400 জন অথরকে নিয়ে কাজ করে, তো আশা করছি খুব তাড়াতাড়ি, আমি ডেটটা বলতে পারছি না, তো কালকেও হতে পারে, পরশুও হতে পারে, এই জাগরণ সম্পর্কে, জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মত হবে, জীবনের সমস্ত কটা দিককে নিয়ে কি করে চেতনার সর্বোচ্চ স্তরে প্রবেশ করা যায়, সেই বিজ্ঞানটা ওই বইটাতে ডিভাইন গাইডেন্সে, মানে এই শূন্যতার অবস্থায় সব কটা কথা বলা আছে, কিভাবে কি ঘটেছে, আর কিছু টেকনিক শেষে দেয়া আছে, 11টা টেকনিক। তার মধ্যে 2-4টে টেকনিক খুব কমন টেকনিক, আমরা জানি, অনেকে জানি না। যেরকম ধ্যান নিয়ে বলার সময় আমি একটু সাইন্টিফিক্যালি বলার চেষ্টা করি যেটুকু, কারণ যেটাই বলবো সেটা বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারবে না সেটা আমি বলতেও পারবো না। আমি একটা স্তরে একদম নিজে অনুভব করে বিজ্ঞানসম্মতভাবে আমি যখন প্রুফ পাই তখনই সেটা নিয়ে আমি কথা বলি। তো দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটি, মানবতার সংবিধান, নামটাও ওইভাবেই এসছে, আমাকে কিচ্ছু ভাবতে হয়নি, শুধু ডাউনলোড হয়েছে আইডিয়াগুলো শব্দের আকারে, আইডিয়ার আকারে, বিভিন্ন ছবির আকারে, সব প্রকট হয়েছে, ডাউনলোড হয়েছে, যখন একদম পুরো শূন্য হয়ে গেছে। কিভাবে হয়েছে, কখন হয়েছে, সব বইটার শুরুতে বলা আছে। তারপরে ওইরকম ভোরবেলায় এই জিনিসগুলো ঘটেছে, তারপরে আমি সারাদিন ধরে সেই জিনিসগুলোকে আমার মতো করে নোট ডাউন করেছি, যখনই কোনো অসুবিধা হয়েছে আবার শূন্য হয়ে চুপচাপ বসে গেছি, আবার গাইডেন্স এসছে। এইভাবে বইটা প্রায় 114 দিনে ডাউনলোড হয়েছে, আমি বলছি। এখন আমি অনুভব করি ওই ডাউনলোড। প্রথমটা একদম যেরকমভাবে এসছে সেরকমভাবে, দ্বিতীয় পোর্শনটা যেটা টেকনিকগুলো, সেগুলো অ্যাপ্লাই করে 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 তারপরে সেই জিনিসগুলো ওখানে দেয়া আছে। তো আমি চাইবো আপনারা যারা যারা
এই অডিও শুনছেন, এই লাইভ শুনছেন, এবং আপনাদের যারা পরিচিত আছে সবাইকে সংগ্রহ করতে বলবেন, আপনাদের ফিডব্যাকও দেবেন। এখানে একজন একটা প্রশ্ন করেছে, কোনো কাজ করার সময় অন্য চিন্তা আসলে কি করব? চিন্তা কেন আসছে? কারণ আমি ওই কাজটা পার্শিয়ালি করছি। কাজটা পুরো ডুবে গেলে অন্য চিন্তা আসতেই পারে না, আসবেই না। কন্টেম্পলেটিভ মাইন্ড একটাতে ফোকাসড হয়ে যাবে, আশেপাশে কিছু দেখাই যাবে না। অর্ডিনারি মাইন্ডে বিভিন্ন চিন্তা আসবে, টোটালি ফোকাস না, আর কিছুই না। মেডিটেশন করলে এই ফোকাস বাড়বে। জীবনের সমস্ত সমস্যার সমাধান ধ্যান। নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ধ্যানের প্রচুর শত্রু, সব থেকে বড় শত্রু হলো আমাদের মাইন্ড। সে কিছুতেই ধ্যান করতে দেয় না। কারণ কি? কারণ ধ্যান এর মানে হলো নো মাইন্ড, মানে মনের মৃত্যু। আর মন কিছুতেই তার মৃত্যু হতে দিতে চায় না। সে সবসময় আমাদের উপরে রাজত্ব করতে চায়, সবসময় আমাদেরকে কন্ট্রোল করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। যখন আমরা শ্বাসে মন দিয়ে ফেলছি, মাইন্ড চিন্তা আনার চেষ্টা করছে, তারপরে আবার শ্বাসে মন দিয়ে চলে আসছি, তখন মাইন্ড দেখছে উপায় নেই, কিছুতেই এই জন্য আনতে দেবে না। তীব্রভাবে ধ্যানের বিরোধিতা করবে, তীব্র বিরোধিতা করবে। বিভিন্ন যুক্তি, বিভিন্ন তর্ক, বিভিন্ন ঘটনা নিয়ে চলে আসবে। মাইন্ড বদমাশি করে যেন ধ্যান না করতে পারে। বিভিন্ন যুক্তি, তর্ক, শাস্ত্র, কত কিছু নিয়ে চলে আসবে, কত কিছু নিয়ে চলে আসবে, শুধু যেন ধ্যান করতে না পারে। কারণ ধ্যান করলে মাইন্ড মনে করে তার মৃত্যু। ডেথ অফ মাইন্ড ইজ মেডিটেশন। মানে মাইন্ডকে আমি এবার নিজে কন্ট্রোল করা শুরু করব। এতদিন মাইন্ড আমাকে কন্ট্রোল করেছে, যা খুশি করিয়েছে, জীবনটাকে বিভিন্ন দিক থেকে বিক্ষিপ্ত করে ফেলেছে। মাইন্ড এটা পছন্দ করে, মাইন্ডের ফেভারিট গেম এটা। আমরা একটু শান্ত হলেই ধরতে পারবো মাইন্ডের ফেভারিট গেম এটা। একটু শান্ত হলেই ধরতে পারবো। আর তার জন্য গভীরে যেতে হবে। আর গভীরে, একদম চূড়ান্ত গভীর হলো জাগরণ, জেগে যাওয়া। ধ্যানের পরের স্টেজ হল জাগরণ, অ্যাওয়েকেনিং দ্য কনসিয়াসনেস। সবাই ইউনিভার্স, আমার মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে, করোনার থেকে একদিন দেখি ৮০,০০০, আমি ভারতের কথা বলছি, এখন কোনোদিন ৭০,০০০, কোনোদিন ৬৫-তে নামলে মনে হচ্ছে না, আস্তে আস্তে কমছে মনে হচ্ছে। আবার পরের দিন যখন ৮৫ হয়ে যাচ্ছে, ৮০ হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে আবার যে কিসে। করোনার জন্য না, এই যে সামনে উৎসব আসছে, হয়তো আমাদেরকে অনেক কিছু করতে হবে, বেরোতে হবে, কিন্তু যেন আমরা বেহোশ না হয়ে যাই, জাগ্রত যেন থাকি। প্রোটেকশন যেটুকু নেওয়ার দরকার, যেটুকু জেনেছি, হাইজিন, মাস্ক, ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড স্যানিটাইজিং, এই জিনিসগুলো যেন খুব মেনটেন করি। বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, কিন্তু নিজেদের প্রোটেক্টেড রাখতে হবে। সামনে আসছে দুর্গাপুজো, বাঙালির অনুষ্ঠান।
এই কিছুদিন আগে কেরালারটা আমরা সবাই তো শুনেছি, কেরালা সব থেকে ভালো রেকর্ড রেখে আসছিল, তারপরে এই ওদের অনুষ্ঠানের সময় একটু ছাড় দিয়েছে। এখন একদম মানে প্রচুর লোকজন আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হয়ে গেলে কিছু নিয়ম পালন করলে সেটার থেকে সহজে বেরিয়ে আসা যায়। সেগুলো যদি হয়ে যায় এগুলো ফলো করতে হবে। হতে তো যে কোনো লোকের পারে, হয়ে গেলে সেটার থেকেও বেরিয়ে আসতে হবে। আতঙ্কের কিছু নেই, আতঙ্ক করলে ক্ষতি ছাড়া লাভ নেই। তো প্রথমত প্রোটেকশন রাখবো, তারপরে আতঙ্ক করবো না। ইউনিভার্স জাগাতে চাইছে মানবতাকে। এরকম একটা ঘটনা আমরা কল্পনাও করতে পারিনি মার্চ মাসের 10-12 তারিখে, 15 তারিখে। লকডাউন যখন আমাদের দেশে শুরু হলো তখন একটু একটু ভাবনা চিন্তায় আসতে শুরু করেছে। এত বাড়াবাড়ি, নিজের দেশে সব কিছু বন্ধ, বাইরে বেরোতে দিচ্ছে না, রাষ্ট্র বন্ধ করে দিয়েছে সব। দিন যাচ্ছে, কেউ কোনো রাস্তা দেখাতে পারছে না। এই নিজেকে প্রোটেকশন দিয়ে চলতে হবে। আর যদি এই সুযোগে যারা করেছি কিছু আত্মবিশ্লেষণ, ইন্ট্রোস্পেকশন, কন্টেমপ্লেশন করে 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 আস্তে আস্তে একদম নো মাইন্ডে, ধ্যানে আরো গভীরে, জাগরণের গভীরে যদি পৌঁছে যাই, তাহলে ওখানে তো মুক্ত, ফ্রিডম, অ্যাবসোলুট ফ্রিডম। চেতনা জেগে গেলে তখন আর কোনো চাপ থাকে না, ভয় নেই, যন্ত্রণা নেই, মুক্তি, মুক্তির স্বাদ। তো এটা আমাদের একটা ইউনিভার্স চাইছে আমরা সবাই জাগি, চেতনা জাগাই নিজেদের, আশেপাশে সবার। তার জন্য নো মাইন্ডে যেতে হবে, শান্ত হয়ে যেতে হবে, আর কোনো রাস্তা নেই। নানামুনি নানা মত বলবে, কিন্তু আমি তো গভীরতা থেকে, আমার চেতনা গভীরতা থেকে আমি বুঝতে পারছি যে ইউনিভার্স চাইছে মানুষকে জাগাতে, অন্তর্মুখী হও, জাগো ভেতর থেকে। জাগলে নিজেই বুঝতে পারবে সবকিছুর সমাধান আছে। এত ভাগদৌড়ের কি আছে বলছে, এত ভাগদৌড় বন্ধ করো, আর্টিফিশিয়ালি সবকিছু ক্রিয়েট করা বন্ধ করো। সব কিছু কৃত্রিমভাবে ভাগ দৌড় থেকে শুরু করে সব কিছু অতিরিক্ত অতিরিক্ত করে ফেলছিলে। শান্ত হও, ধৈর্য ধরে গভীরে প্রবেশ করো। এই 2020 সালটা হয়তো এপ্রিল থেকে 2021 মার্চ পর্যন্ত, কথার কথা 12টা মাস, হয়তো একটা কি, অনেকে তো অনেক ইন্টেলেকচুয়াল কথা বলছে, এই ক্যালেন্ডার থেকে এই বছরটা দাগ দিয়ে কেটে দিয়েছে, এই বছরটা নেই। এই বছরটা তো সব থেকে গভীরভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে, জাগিয়ে দিচ্ছে। না জেগে থাকতেই পারছে না মানুষ। ইউনিভার্স যদি চায় জাগাতে, তাহলে সে জাগিয়ে ছাড়বে। আর এটা একটু সচেতন ভাবে বুঝলে, বারবার লোকজন ভাবছে 1 মাস হয়ে যাবে, 2 মাস, 3 মাস, 4 মাস, 7 মাস পেরিয়ে গেল, কেউ কোনো আশার বাণী শোনাতে পারছে না, কেউ শোনাতে পারছে না। ভ্যাকসিন হবে, ভ্যাকসিন আদৌ ওইরকম 14টা না কটা স্ট্রেন হয়ে গেছে। তো আপনার দ্বীপ করি জালো, আপনার যাত্রাপথে আপনি দিতে হবে আলো। আবিষ্কার হবে, ভ্যাকসিন হবে, তারপরে কি হবে সেটা নিয়ে বিশাল ব্যবসা হবে, সেগুলো থাকবে, এগুলো পার্ট অফ লাইফ, এগুলোই তো জীবন থেকে শেখা। নিজে জেগে যাও, গভীরে প্রবেশ করো, দেখবে একটা নতুন জগৎ আছে, অসাধারণ জগৎ, কল্পনার অতীত, কল্পনাতেও আনা যায় না এত সুন্দর জগৎ। বাইরে কিচ্ছু বদলাবে না, ভেতরে একদম রেভলিউশন হয়ে যাবে, রেভলিউশন হয়ে যাবে। সেই জগৎটা
awaiting you. তো কি শেখাতে চাইছে জীবন, কি শেখাতে চাইছে ইউনিভার্স, কি শেখাতে চাইছে করোনা? ব্যাখ্যা, শাস্ত্র, দর্শন, তর্ক, যুক্তি, বুদ্ধি, এগুলোতে আটকে গেলে হবে না। এগুলো তো কারো না কারো ব্যাখ্যা, কারো না কারো শাস্ত্র, কারো না কারো দর্শন, কারো না কারো যুক্তি, কারো না কারো তর্ক, কারো না কারো বুদ্ধি নিজে গভীরে প্রবেশ করে, নিজে ঘুরে, নিজে খুঁজে বের করে আনা। এটার জন্যই আমরা সবাই এই যে এডুকেশন সিস্টেম থেকে শুরু করে সবকিছু যা পড়িয়ে পড়িয়ে নিয়ে যাচ্ছে, আলটিমেটলি যেগুলো পড়ছে সেগুলো জীবনে ওইভাবে কাজে লাগছে। জীবন তো আলাদা একটা জিনিস, কিন্তু জীবনের উপযুক্ত করার জন্য এই সিস্টেমগুলো তৈরি হয়েছে। যেটা আমি ক্লাসের মধ্যে পড়েছি সেটা কি আমার কোনো কাজে লাগছে পড়াশোনার এই চাকরি জগতে, এই পরিবার জগতে, সমাজ জগতে? না। কিন্তু সেগুলো কি মূল্যহীন? না। সেগুলো দিয়ে শিখিয়ে 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 আমাকে উপযুক্ত করছে। তাই কারো দর্শন, কারো শাস্ত্র, কারো ভাবনা, কারো যুক্তি, কারো তর্ক, ওগুলোতে আটকে গেলে হবে না ওই ক্লাসের পড়ার মধ্যে। ওটার মধ্য দিয়ে উঠে ওটার থেকে উত্তরণ হয়ে জীবনের গভীরে প্রবেশ করতে হবে সত্যিকারের বিজ্ঞানীর মতো। তাই সেখানে পৌঁছতে গেলে চোখ বন্ধ করে, মেরুদণ্ড সোজা করে, শ্বাসে মন দিয়ে বসে যেতে হবে ধ্যানে। দিনে একটা সময়, পারলে দুটো সময়, রাত্রে শোয়ার আগে এবং ভোরে ঘুম থেকে উঠেই, এই দুটো সময় শান্ত থাকে পরিবেশ। যে কোনো সময়, এনি টাইম মেডিটেশন, এটিএম, এনি টাইম মেডিটেশন। কিন্তু নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট কিছু স্থানে বসলে আমাদের মাইন্ড তো কানেক্টেড। এই জায়গাটা গেলাম মানে আমি ওই পরিবেশে চলে এলাম। বসে গেলে মাইন্ড কিছুতেই করতে দেবে না। ইন্টেলেক্ট যার যত বেশি ডেভেলপ, তার মাইন্ড তত বেশি বাধা দেবে মেডিটেশনে। কারণ তার ইন্টেলেক্ট ছাড়া বাঁচতে পারে না। ইন্টেলেক্টকে যদি আমি শান্ত করে দিই তাহলে মনে হবে তার নিজের মৃত্যু। ইন্টেলেক্টের মৃত্যু মানে তার নিজের মৃত্যু। নিজেই বিজ্ঞানী হয়ে দেখি না একবার, তীব্র বাধা দেবে। বসে যেতে হবে। প্রথম দিনই অনেকক্ষণ পারলাম না, প্রথম দিন 5 মিনিট বসলাম, তারপরের দিন 6 মিনিট, তারপরের দিন 7 মিনিট, করতে 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 তারপরের দিন যতক্ষণ পারবো সর্বোচ্চ। যার যত বছর বয়স, মিনিটে ততটুকু। 50 বছর বয়স 50 মিনিট একবারে, 20 বছর বয়স 20 মিনিট একবারে, 10 বছর বয়স 10 মিনিট একবারে। শিশুরা খুব সুন্দর ধ্যান করতে পারে। 7 বছরের পরের থেকে যে কোনো শিশু ধ্যান করতে পারে, 5 বছরের পরেও করতে পারে। বাচ্চারা অ্যাকচুয়ালি ধ্যানে থাকে, বর্তমানেই থাকে। ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, অতীত নিয়ে কোনো ওদের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন নেই। ওরা সবসময় বর্তমান, তাই সবসময় প্রাণ চঞ্চল, প্রাণে ভরা। ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, তাই যখন কিছু করে কিচ্ছু ভাবে না। ইউনিভার্স দ্বারা গাইড হয়, ইউনিভার্স দ্বারা গাইড হয়। ইহা তক যখন কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়, বলেছি আমি অনেকবার, আবারও বলছি, তখন ইউনিভার্স এরম গাইড করে যে বাচ্চারা বেশি প্রোটেক্টেড থাকে ইনটিউটিভলি। এতে কোনো সুপারস্টিশন নয়, সায়েন্স এখনো সেখানে পৌঁছয়নি। ইনটিউটিভ গাইডেন্স, অথচ সমস্ত বিজ্ঞানের আবিষ্কার ইনটিউটিভ গাইডেন্স দিয়েই তৈরি। এই ইনটিউটিভ গাইডেন্স দিয়েই বিজ্ঞানের সমস্ত আবিষ্কার হয়েছে। পৃথিবী যে গোল, এটা বিভিন্ন জন বিভিন্ন কথা আগে বলেছে, মানে একদম প্লেন, অমুক তমুক, চাকতির মতো অমুক তমুক। কিন্তু যখন কোপারনিকাসের থিওরি অনুযায়ী, গ্যালিলিও সেটা সাপোর্ট করেছে যে পৃথিবীটা গোল।
ইনটিউটিভ মাইন্ড থেকে তাদের কাছে উত্তর এসে তারপরে তারা প্রমাণ করেছেন ল্যাবরেটরিতে। ইনটিউটিভ মাইন্ড জেগে গেলে সবসময় গাইড করে, তখন সঠিক কাজটা সবসময় আমরা করি যেটা করা উচিত। আর না হলে ইনটিউটিভ মাইন্ড গাইড না করলে আমরা বিক্ষিপ্ত হয়ে যাই। এর কাছে পরামর্শ নিই, ওর কাছে পরামর্শ নিই, ওর কাছ থেকে নিই, 7 জনের কাছ থেকে নিই অথবা একজনের কাছ থেকে নিই, আমরা নিজেদের পরিচালিত করি। সেখানে আমরা সঠিকভাবে নিজেদের পরিচালিত করতে পারি না। ইউনিভার্সাল গাইডেন্স, ইনটিউটিভ গাইডেন্স ইজ দ্য বেস্ট গাইডেন্স। তো এই জন্য জাগতে হবে। আর এই জাগরণের সমস্ত জিনিসগুলো, এলিমেন্টসগুলো, অল আসপেক্টস অফ লাইফ দিয়ে টোটালিটি, জীবনের গভীরতা অনুভব করা, একদম টোটালিটি, দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। আপনারা নিজেরা এবং আপনাদের পরিচিত সবাইকে এই মানবতার সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটি, যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো মাত্রই সংগ্রহ করে উপলব্ধি করবেন। নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই নিজেদের জীবনের বিজ্ঞানী হয়ে যেতে পারবেন। ওখানে ওইটুকুই কভার করে দেয়া আছে। অনেকক্ষণ সময় নিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, 2-1টা প্রশ্ন হয়তো উত্তর দিয়েছি, রাখবেন। আমাদের এই ফেসবুক এই যে প্রোগ্রামগুলো চলছে, সকালবেলা থেকে শুরু হয়, সকালে 6টার থেকে ওয়েলনেস কোর্স, তারপরে 9টার সময় উইজডম ফ্রম লাইফ, 5টার সময় এখন থেকে গল্পের জীবনের কথা। বিভিন্ন বয়সে আমাদের জীবনে কিছু কিছু জিনিস ঘটেছে যেটা আমাদের অনেক কিছু শিখিয়েছে, সেগুলো বিভিন্ন জন গল্পের আকারে উপস্থাপন করবে। সন্ধ্যে 6টার দিকে কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে, সেগুলো প্রকাশ করার মাধ্যম, ওটাকে জাগানোর মাধ্যম। তারপরে 7টার দিকে নিউজ হবে, এই 8টার থেকে এরকম লাইভ হবে। 9:30টায় মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং, যেটার মধ্যে দিয়ে আমরা এই সব কিছুর সাথে যুক্ত হয়েছি, আমাদের মূল প্রোগ্রাম, তার কিছু জিনিস শেয়ার করা হবে। আর রাত্রি 10টার থেকে বিবিধ বিষয়, বিভিন্ন জন বিভিন্ন টপিক নিয়ে, এই চেতনার জাগরণ থেকে শুরু করে আরো অন্যান্য টপিক নিয়ে সবাই আসবে। আপনারা যেরকম সহযোগিতা করে আসছেন, আমরা একটু অন্যরকম ভাবে চেতনা জাগানোর চেষ্টায় এই ফেসবুক গ্রুপটা খুলেছি। আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন সেইভাবে এবং আরো ভালোভাবে সহযোগিতা করবেন, এই আশা রাখি। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আজকের বিষয় ধ্যান, জীবন, জাগরণ, বিজ্ঞান, এই টোটালিটিটা আজকে এখানেই শেষ করব। দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটি এই সামনেই আসছে, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আমরা এই গ্রুপেই দিয়ে দেবো, সংগ্রহ করবেন, ফিডব্যাক দেবেন অবশ্যই। অ্যামাজনেও ফিডব্যাক দেবেন, আমাদেরকেও ফিডব্যাক দেবেন। আর সব থেকে বড় কথা, এই বইটার উদ্দেশ্য মানবতাকে জাগানো। এই কাজে সবাই এক একজন সহভাগী হবেন, এই আশা রেখে সবাইকে আরেকবার অন্তরের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে বলা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীটাই আমাদের পরিবার, আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষ আমাদের ভাই বোন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।